আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কমার্স অ্যান্টিবায়োটিকে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ মাহমুদ, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কি আমাদের খুব বেশি পড়ার দরকার আছে? আসলে নেই। আমাদের পরীক্ষায় ঠিক যতটুকু যা আসবে আমরা তোমাদের ঠিক তাই পড়াবো। এই কারণেই আমরা এই কোর্সের নাম দিয়েছি অ্যান্টিবায়োটিক। আমাদের প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকে একটা এমসিকিউ আসার মতন কোশ্চেন থাকবে। সো তোমাদের সাথে আমাদের জার্নিটা ইনশাআল্লাহ খুব ভালো হবে, সেটা আমরা এক্সপেক্ট করছি। তোমাদের আমি পড়াবো হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং চ্যাপ্টার যতগুলো আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে। চলো শুরু করা যাক। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং প্রথম পত্রের প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা। একেবারে বেসিক জিনিস, আমরা এইচএসসি লেভেলেও এগুলো পড়ে এসেছি। তো এখন আমরা জাস্ট অ্যান্টিবায়োটিকগুলো দেখবো যে কোনগুলো আমাদের পরীক্ষায় আসবে। তো চলো শুরু করি। গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের প্রথমেই আছে আমাদের অর্থায়নের লক্ষ্যটা কি। আমরা জানি আধুনিক অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসায়ের সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা কি? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে কোম্পানির বর্তমান যে শেয়ারের বাজার মূল্য আছে সেটার বৃদ্ধি করা বা ইনক্রিজ করাটাই হচ্ছে আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা সম্পদ সর্বাধিকরণ। এটার কারণে আমাদের কোম্পানির যে এন্টায়ার ভ্যালুয়েশনটা হয় সেটা কম বেশি হয়। যদি আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা প্রপারলি করতে পারি আমাদের কোম্পানি একটা ভালো স্টেজে যাবে এবং একটা প্রপার ওয়েলথ ম্যাক্সিমাইজড হবে। পরবর্তী ধারণা আমরা যে অ্যান্টিবায়োটিকটা পাচ্ছি সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ হচ্ছে একটি সংকীর্ণ ধারণা এবং এটি ঝুঁকি এবং অর্থের সময়মূল্য বিবেচনা করে না। তো এটি সংকীর্ণ ধারণা এবং অর্থের সময়মূল্য একই সাথে ঝুঁকিকেও বিবেচনা করে না। এখন মুনাফা সর্বাধিকরণ আর সম্পদ সর্বাধিকরণের মধ্যে কিন্তু বিপরীতমুখী বা ইনভার্স রিলেশন বিদ্যমান। অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ যেখানে অর্থের সময়মূল্য এবং ঝুঁকিকে বিবেচনা করে না, সম্পদ সর্বাধিকরণ সেখানেই অর্থের সময়মূল্য এবং ঝুঁকিকে বিবেচনা করে। এই কারণে আমাদের সবচেয়ে প্রেফারেবল মেথড হচ্ছে সম্পদ সর্বাধিকরণ ধারণা। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন কি? সরকারি অর্থায়ন হচ্ছে সরকারের আয় এবং ব্যয়ের যে হিসাব, সরকারের আয় ও ব্যয়ের হিসাবকে আমরা বলি সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা করা কিনা? না, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে আমাদের জনকল্যাণ। কারণ পাবলিক ওয়েলফেয়ার নিশ্চিত করাই হচ্ছে সরকারের কাজ। এই কারণেই আমরা পাবলিক ফাইন্যান্স বা সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ বা অলাভজনক সেবা। আমরা আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকে চলে যাই। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য কি। সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সরকারি অর্থায়নে কোথায় কোথায় ব্যয় করা হবে সেই ব্যয়গুলোকে নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে সেই ব্যয়ের জন্য অর্থ আমরা কোথা থেকে সংগ্রহ করব সেটা নির্ধারণ করা হয়। তো সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে ব্যয় নির্ধারণ। দিস ইজ সো ভেরি ইম্পর্টেন্ট যে কোন অর্থায়নের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে প্রথমে ব্যয় নির্ধারণ করা। তো সেটা হচ্ছে সরকারি অর্থায়ন এবং পরবর্তীতে আমরা সরকারি অর্থায়নের আয়ের উৎসগুলো খুঁজে থাকি। আমাদের নেক্সট অ্যান্টিবায়োটিক হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আমদানি ও রপ্তানি বাণিজ্যের সাথে যে অর্থায়ন জড়িত সেটাকে আমরা সাধারণত আন্তর্জাতিক অর্থায়ন বলি। আমদানি এবং রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত অর্থায়ন হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকটি হচ্ছে চলতি সম্পদ। তো আমরা ব্যবসায়ের দৈনন্দিন কার্য বা চলতি কার্য নির্বাহ করার জন্য আমরা যে ব্যয়গুলো নির্বাহ করে থাকি, যেমন হচ্ছে কাঁচামাল ক্রয়, তো সেটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ বা চলতি ব্যয়। এখন আমরা যখন একটা কোম্পানিতে প্রফিট বা মুনাফা অর্জন করা হয় সেই প্রফিটের একটা অংশ হচ্ছে আমরা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করি। যে অংশটা আমরা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করি সেটাকে আমরা বলি মুনাফা শেয়ার বা লভ্যাংশ। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা হয় সেটা হচ্ছে আমাদের লভ্যাংশ। আর যে অংশটা আমরা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করি না, অন্য কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য, ভবিষ্যতে বিনিয়োগের জন্য বা কোনো সম্পদ রিপারচেস করার জন্য আমরা যে অংশটা রেখে দেই সেটাকে আমরা বলি হচ্ছে সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত তহবিল অথবা সঞ্চিত তহবিল, যেটা আমরা ফিউচারে ব্যবহার করব কোনো কারণে। আমরা কি কারণে ব্যবহার করতে পারি? দেখো যে আমরা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য মূলত আমরা সংরক্ষিত তহবিলটা রেখে দেই। তো আমরা আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকে চলে যাই। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে অর্থায়ন সিদ্ধান্ত। অর্থায়ন সিদ্ধান্ত হচ্ছে মানি কালেক্ট আমি কোথা থেকে করবো সেই সিদ্ধান্তটাই হচ্ছে আমার মূলত অর্থায়ন সিদ্ধান্ত। অর্থাৎ আমার কোন কোন সোর্স আছে আমার নির্দিষ্ট প্রজেক্টের জন্য, যে আমি কোথা থেকে অর্থ সংগ্রহ করতে পারি সেটা ফিক্স করা, সেটা খুঁজে বের করাটাই হচ্ছে আমার অর্থায়ন সিদ্ধান্ত বা আয় সিদ্ধান্ত, অর্থ সংস্থান সিদ্ধান্ত। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক যদি আমরা দেখি বিনিয়োগ সিদ্ধান্ত। আমরা যে
অর্থগুলো সংগ্রহ করলাম সেই অর্থগুলো আমরা কোথায় কোথায় ব্যয় করব, আমরা প্রপার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য আমরা সেই অর্থ কোথায় ব্যয় করব, এটা নিশ্চিত করাই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্তের কাজ। এই যে দেখো, আমরা দেখতে পারি যে প্রকল্পে বিনিয়োগ করা হবে, অর্থাৎ এই বিনিয়োগ করাটাই হচ্ছে আমাদের ব্যয় সিদ্ধান্তের মূল লক্ষ্য বা টার্গেট, যেটাই বলতে পারো। আমাদের পরবর্তী অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক ইজ দ্যাট পোর্টফোলিও থিওরি বা পোর্টফোলিও তত্ত্ব। পোর্টফোলিও তত্ত্বটা কি? পোর্টফোলিও তত্ত্বটা হচ্ছে হ্যারি মার্কুইস কর্তৃক আবিষ্কৃত একটা ঝুঁকি ব্যবস্থাপনা তত্ত্ব। অর্থাৎ আমরা যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করি বা ইনভেস্ট করি, সেই আমরা কোন ওয়েতে বিনিয়োগ করলে আমাদের রিস্ক মিনিমাইজ থাকবে, সেটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও থিওরি বা পোর্টফোলিও তত্ত্ব। সো পোর্টফোলিও তত্ত্বটা ইনভেন্ট হয় কত সালে? 1952। আমরা কিভাবে মনে রাখতে পারি? আমাদের ভাষা আন্দোলন 1952 সালে হয়েছিল এবং পোর্টফোলিও তত্ত্বের ইনভেন্ট হয়েছিল 1952 সালে। সো পোর্টফোলিও তত্ত্বের উদ্ভাবন কে করেন? হ্যারি মার্কুইস। আর পোর্টফোলিও তত্ত্বটা আসলে কি নিয়ে কাজ করে? ঝুঁকি হ্রাস করা নিয়ে কাজ করে হচ্ছে আমাদের পোর্টফোলিও তত্ত্ব। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটা আসলে কি? সহজ কথায় মুদ্রাস্ফীতি হচ্ছে পণ্যের দাম বেড়ে যাওয়া। বলতে পারো যে আমার অর্থের ভ্যালু বা মূল্য যেটা রিডিউস হয়ে যায়, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। কিভাবে? মনে করো একটা কলমের দাম ছিল আগে 5 টাকা, কিন্তু এখন একটা সাধারণ 5 টাকার কলম কিনতে গেলে আমাদের ওইটা 6 টাকা হয়ে গেছে। কি কারণে হয়েছে? সেটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে। আমরা এটাকে প্রাইস হাইকও বলে থাকি, বাজারের মূল্য স্তরের বা দামের বৃদ্ধি। যেমন ধরো, আমরা একটা সময়ে চাল কিনতাম কেজি দর 60 টাকা অথবা 65 টাকা করে, এখন আমরা চাল কিনতে হয় 80 টাকা বা 78 টাকা দরে। তো এই ইনফ্লেশনের কারণে আমাদের এই মূল্য স্তরের বৃদ্ধি হয়েছে। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক যদি আমরা দেখি, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য নিয়ে আমাদের আলাদা একটা চ্যাপ্টারই আছে। তো অর্থের সময় মূল্য, সময়ের কারণে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়ে, সেটার বিস্তারিত ব্যাখ্যাই হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের কি পরিবর্তন হয়। আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা কিন্তু সেম না। এইটা হচ্ছে আমাদের অর্থের সময় মূল্যের মূল কনসেপ্ট। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ব্যবসায়ের একত্রীকরণ বা একীভূতকরণ। এটা হচ্ছে আমাদের অর্থায়নের ইতিহাস থেকে আসা একটা টপিক। এখান থেকে আমাদের স্পেসিফিক 2-1টা কোশ্চেন থাকে, আমরা সেই কারণে স্পেসিফিক 2-1টা জিনিস মনে রাখবো। একীভূতকরণ কত সালে করা হয়? 1890-এর দশকে ব্যবসায় একীভূতকরণ প্রক্রিয়া শুরু হয়। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকটি হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। ব্যবসায়ের অভ্যন্তরীণ উপাদান কি আছে? ব্যবসার অন্যতম একটা অভ্যন্তরীণ উপাদান হচ্ছে ব্যবসা গঠনের মূলধন। মূলধন যেহেতু কোম্পানি শুরু করার সময় কোম্পানির মালিকরাই সংগ্রহ করে থাকেন অথবা শেয়ার হোল্ডারদের দেওয়া হয়, শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা যেহেতু মূলধন সংগ্রহ করে থাকি, এই কারণে হচ্ছে এটি একটি ইন্টারনাল রিসোর্স বা অভ্যন্তরীণ উপাদান। আমরা আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকগুলোর দিকে একটু ফোকাস করি। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকটি হচ্ছে বাহ্যিক উপাদান। সরকারের কর নীতি। সরকারকে আমরা যে ব্যবসায় যে ট্যাক্সটা দিই, সেটা হচ্ছে আমাদের যেহেতু ব্যবসার ইন্টারনাল অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত না, সেই কারণে এটি আমাদের একটি বাহ্যিক উপাদান। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ঋণপত্র। ঋণপত্র হচ্ছে আমরা বন্ড, যেটা হচ্ছে আমরা সাধারণ ভাষায় বললে ধারের মাধ্যমে অর্থ নেওয়া। তো ঋণপত্রের ধারক, একটি কোম্পানির ঋণপত্র যারা কেনেন তারা কোম্পানির পাওনাদার হিসেবে গণ্য হন। অর্থাৎ আমি যদি কোনো কোম্পানির থেকে ঋণপত্র কিনি, কোম্পানির কাছে আমি পাওনাদার, কারণ কোম্পানি আমাকে টাকা দিতে বাধ্য। এবং ঋণপত্র হচ্ছে একটি ফিক্সড ইনকাম সিকিউরিটি, অর্থাৎ ঋণপত্রের সুদ পরিশোধ কিন্তু বাধ্যতামূলক। শেয়ার হোল্ডারদের যেমন আয়ের অনিশ্চয়তা থাকে, ঋণপত্র বা বন্ড হোল্ডারদের কিন্তু আয়ের কোনো রকমই অনিশ্চয়তা থাকে না। সো ঋণপত্র একটি ফিক্সড ইনকাম সিকিউরিটি। ব্যক্তিগত অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়ন হচ্ছে আমাদের নিজেদের পারিবারিক অর্থায়ন, অর্থাৎ নিজের পরিবারের কল্যাণের উদ্দেশ্যে অথবা আমাদের নিজস্ব কোনো একটা কাজের জন্য আমরা যে অর্থ সংগ্রহের ব্যবহার করে থাকি। মনে করো তুমি একটা মোবাইল ফোন কিনবা, তোমার হাতে এখন যে মোবাইল ফোনটা আছে সেটা কেনার জন্য তুমি যখন অর্থ সংগ্রহ করেছিলে, ওইটা হচ্ছে তোমার অর্থ সংস্থান। এবং তুমি যখন সেটা দোকানদারকে টাকাটা দিয়ে তোমার মোবাইলটা পারচেস করলে, তুমি কিন্তু তখন সেই হচ্ছে ব্যয় সিদ্ধান্ত অথবা বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে তোমার মোবাইলটা পারচেস করেছিলে। তো এটাই হচ্ছে আমাদের ব্যক্তিগত অর্থায়ন। আমাদের সর্বশেষ এই অধ্যায়ের সর্বশেষ অ্যান্টিবায়োটিক যেটা, সেটা হচ্ছে মূলধন সংগ্রহ। একটি কোম্পানি সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। শেয়ার কি? শেয়ার হচ্ছে একটি কোম্পানির টোটাল মূলধনের এক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেগুলো সেল করে আমরা ইন্টারনাল ওয়েতে
আমাদের মূলধনকে সংগ্রহ করে থাকি কোম্পানির জন্য। সো আমাদের এই অধ্যায়ের অ্যান্টিবায়োটিকটা কিন্তু শেষ। এবার আমরা চলো কিছু এমসিকিউ সলভে চলে যাই। তো চলো পূর্ববর্তী বছরে ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসে আমরা একটু দেখি এবং সেটা সলভ করি। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে অর্থায়নের মূল লক্ষ্য কি। আমরা আমাদের অ্যান্টিবায়োটিকের নাম্বার 1-এই পড়েছি যে আধুনিক অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সো এটা টু দা পয়েন্ট ঝাড়া মুখস্থ করার বিষয়। এখানে আমার আর অপশন দেখার কোনো প্রয়োজনই নাই, আমি খুঁজবো কয় নাম্বারে আমার সম্পদ সর্বাধিকরণ আছে। তো আমার সম্পদ সর্বাধিকরণ আছে খ নাম্বারে, তাহলে আমাদের উত্তর খ। আমাদের পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে সরকারি অর্থায়নে প্রথমে কোনটি নির্ধারণ করা হয়। আমরা সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য দেখেছি যে সরকারি অর্থায়নে সরকার আগে ব্যয় নির্ধারণ করে, কোথায় কি পরিমাণ ব্যয় হবে এবং সেই অনুযায়ী তারা অর্থের উৎস সংগ্রহ করে। তো সরকারি অর্থায়নে আমাদের অপশন কি আছে, কর, আমদানি শুল্ক, অনুদান, রাজস্ব ব্যয়। তো আমরা পড়েছি যেহেতু যে আমরা প্রথমে হচ্ছে সরকারি অর্থায়নে ব্যয় নির্ধারণ করি, তো আমাদের ব্যয় আছে রাজস্ব ব্যয় 4 নাম্বার বা ঘতে, আমাদের উত্তর ঘ, রাজস্ব ব্যয়। আমাদের পরবর্তীতে আসা কোশ্চেনটা হচ্ছে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয় না তাকে কি বলে। সো আমরা পড়েছি মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয় সেটা হচ্ছে আমাদের লভ্যাংশ, আর যেটাকে আমরা ভবিষ্যতে বিনিয়োগের জন্য সংরক্ষণ করে রাখি বা অন্য কোনো সম্পদ রিপারচেজ করার জন্য রেখে দেই সেটা হচ্ছে আমাদের সংরক্ষিত মুনাফা বা সঞ্চিত তহবিল। তো আমাদের সংরক্ষিত মুনাফা কোথায় আছে, আমাদের গ নাম্বারে আছে সংরক্ষিত মুনাফা। তো আমাদের উত্তর গ, সংরক্ষিত মুনাফা। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোন অর্থায়ন জড়িত। তো আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা সাধারণত দেখেই থাকি যে এটা ইন্টারন্যাশনাল লেনদেন জড়িত, অর্থাৎ বিদেশ থেকে কোনো পণ্য আমরা আমদানি করি অথবা আমরা বিদেশে কোনো পণ্য রপ্তানি করি। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যখন এর সাথে জড়িত, তো স্বাভাবিকভাবে এই অর্থায়ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। প্রথমেই আছে আমাদের ক নম্বরে আন্তর্জাতিক অর্থায়ন, সো আমাদের উত্তর আন্তর্জাতিক অর্থায়ন। আমাদের পরবর্তী এবং একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে পোর্টফোলিও তত্ত্ব কবে প্রণীত হয়েছিল। আমরা পড়েছি যে পোর্টফোলিও তত্ত্ব প্রণীত হয় এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, 1952 সাল, আমাদের ভাষা আন্দোলন। আমাদের ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, পোর্টফোলিও তত্ত্ব প্রণীত হয়েছিল 1952 সালে। কে প্রণয়ন করেছিল, হ্যারি মার্কুইস। তো আমাদের পোর্টফোলিও তত্ত্ব প্রণয়ন করা হয় 1952 সালে। 6 নম্বর এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি দাম স্তর বা মূল্য স্তরের দীর্ঘস্থায়ী বৃদ্ধিকে কি বলা হয়। দাম স্তর বা মূল্য স্তরের দীর্ঘস্থায়ী বৃদ্ধি বলতে বোঝায় একই পরিমাণ টাকা দিয়ে আমি আগে যে পরিমাণ প্রোডাক্ট অথবা সম্পদ পারচেস করতে পারতাম সেই একই পরিমাণ অর্থ দিয়ে আমি এখন তার থেকে কম পরিমাণ প্রোডাক্ট বা সম্পদ পারচেস করতে পারি। যেমন আমরা আগে 60 টাকা দিয়ে 1 কেজি চাল কিনতে পারতাম, বাট এখন যদি আমি 60 টাকা নিয়ে যাই তাহলে আমি 750 গ্রাম চাল কিনতে পারবো, কারণ চালের কেজি চলে গেছে 80 টাকা কেজি। সো একই পরিমাণ অর্থ যেহেতু আমরা কম পরিমাণ প্রোডাক্ট কিনতে পারতেছি, সো এটা হচ্ছে আমাদের মূল্যস্তরের দীর্ঘস্থায়ী বৃদ্ধি বা ইনফ্লেশন। তো আমাদের মূল্যস্তরের দীর্ঘস্থায়ী বৃদ্ধিকে আমরা বলি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রার পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতা কমে যাওয়া, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। আমাদের পরবর্তী এমসিকিউ আমরা দেখি নিচের কোনটি অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তো আমাদের আগে কোশ্চেনের অপশনগুলো পড়তে হবে, আমরা অপশনগুলো দেখি। সম্পদ সর্বাধিকরণ, ব্যবসায় অর্থায়ন, মুনাফা সর্বাধিকরণ, ব্যক্তিগত অর্থায়ন। তো আমাদের দুইটা অর্থায়ন ধারণা আছে, সম্পদ সর্বাধিকরণ এবং মুনাফা সর্বাধিকরণ। আমরা পড়েছি সম্পদ সর্বাধিকরণ অর্থের সময় মূল্য এবং ঝুঁকি বিবেচনা করে, আর ইনভার্স রিলেশন হচ্ছে মুনাফা সর্বাধিকরণের সাথে। সো আমাদের চেয়েছে হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা করে না, কোনটি করে না, মুনাফা সর্বাধিকরণ। তো আমার উত্তর হচ্ছে গ, মুনাফা সর্বাধিকরণ। আমরা আমাদের পরবর্তী এমসিকিউ দেখি ঋণপত্রের ধারকগণ কোম্পানির কি। এটা আমাদের অ্যান্টিবায়োটিকে আমরা পেয়েছি যে ঋণপত্রের ধারকগণ হচ্ছে কোম্পানির পাওনাদার, অর্থাৎ তারা যেহেতু কোম্পানিকে ঋণ দিয়ে থাকে ঋণপত্র ক্রয়ের মাধ্যমে, তাই ঋণপত্রের ধারকগণ হচ্ছে কোম্পানির কাছে পাওনাদার। ইনভার্সলি কোম্পানি কিন্তু ঋণপত্রের ধারকগণের কাছে দেনাদার। আমরা আমাদের পরবর্তী এমসিকিউ এ যাই, ব্যবসায়ের বাহ্যিক উপাদান কি। আচ্ছা, বাহ্যিক উপাদান বলতে যে উপাদানগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, ব্যবসায়ের ইন্টারনালি আমরা কেউ কন্ট্রোল করতে পারি না, সেটা হচ্ছে বাহ্যিক উপাদান। তো আমরা উপাদানগুলো দেখি, আমাদের অপশন কি আছে, কর নীতি, ব্যবসায়ের প্রকার, ব্যবসায়ের আকার, মূলধন ঘটনা। এখন ব্যবসায়ের আকার আমরা চাইলে ছোট বড় করতে পারি, আমরা হয়তোবা মূলধন কমিয়ে দিয়ে শেয়ার সেল দিয়ে অথবা শেয়ার রিপারচেস করে নিয়ে আমরা ব্যবসায়ের আকার বৃদ্ধি অথবা কমিয়ে ফেলতে পারি। আবার আমাদের মূলধন গঠন, এটাও আমাদের হাতে আছে, যে ইন্টারনাল অ্যাফেয়ার। ব্যবসায়ের প্রকার, এটাও আমাদের ইন্টারনাল বিষয়, আমরা কোন ধরনের ব্যবসা করতে চাই আমরা
খুচরা পাইকারি বিভিন্ন ধরনের কোম্পানিও ব্যবসা করতে পারি। সো আমাদের কর নীতি হচ্ছে এটা সরকার কর্তৃক আরোপিত, এখানে আমাদের কোনো কন্ট্রোল নেই। যেহেতু আমাদের কন্ট্রোল নেই, এটা হচ্ছে আমাদের ব্যবসার বাহ্যিক উপাদান। আমাদের বাহ্যিক উপাদান হচ্ছে কর নীতি। আমাদের পরবর্তী এমসিকিউ যদি আমরা যাই, একটি কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে। আমরা জানি কোম্পানিগুলো সাধারণত মূলধন সংগ্রহ করার প্রধান মাধ্যম হচ্ছে শেয়ার বিক্রয়। কোম্পানি শেয়ার ইস্যু করে, সেই শেয়ারগুলো বিক্রয় করে কোম্পানি মূলধন সংগ্রহ করে। আর শেয়ারের ডেফিনেশন তাহলে আমরা একই সাথে পেয়ে যাচ্ছি এখানে, যে শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাহলে আমরা দেখতে পারি একটি কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে, শেয়ার বিক্রয় করে। জয়েন্ট স্টক কোম্পানিগুলো অর্থাৎ পাবলিক প্রাইভেট যে লিস্টেড কোম্পানিগুলো থাকে, সেগুলো হচ্ছে শেয়ার বিক্রয়ের মাধ্যমে তাদের মূলধন সংগ্রহ করে থাকে। আমাদের পরবর্তী এমসিকিউ, সরকারি অর্থায়নের সাধারণত কিরূপ। আমরা সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য আমাদের অ্যান্টিবায়োটিকে পড়েছি, যে সরকারি অর্থায়ন হয়ে থাকে অলাভজনক বা জনকল্যাণমূলক সেবা। তো আমাদের এখানে কোনটা আছে? অলাভজনক, লাভজনক, ক্ষতিকারক, ঝুঁকিপূর্ণ, অলাভজনক। সরকারি অর্থায়ন যেহেতু মুনাফা অর্জন সরকারি অর্থায়নের মূল লক্ষ্য না, তো এটা কোনো লাভজনক, এটা উত্তর না। ক্ষতিকারক, কোনো অর্থায়নই ক্ষতিকারক না, কারণ সবারই একটা ইন্টেনশন থাকে আইদার প্রফিট করবে অথবা কোনো একটা গোল সে অ্যাচিভ করবে। ঝুঁকিপূর্ণ, হ্যাঁ ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু সরকারি অর্থায়নের মূল বৈশিষ্ট্য হচ্ছে সেটা অলাভজনক। আমরা আমাদের পরবর্তী এমসিকিউ যাই। কোন উৎস থেকে কি পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তা কে নির্ধারণ করে? আচ্ছা, অর্থায়নের মেইন কাজই হচ্ছে অর্থ সংগ্রহ করা এবং সেটাকে ভালোভাবে ব্যবহার করা। সো অর্থায়নের বেসিক ধারণা যেটা, সেটাই হচ্ছে আমাদের এখানে প্রশ্ন করেছে, যে কোন উৎস থেকে কি পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে তা কে নির্ধারণ করে। স্বাভাবিকভাবে আমাদের বেসিক উত্তর হচ্ছে অর্থায়ন বা অর্থ সংস্থান সিদ্ধান্ত। ফাইন্যান্সিং ডিসিশন নামে আমরা এটাকে পরিচিত, যে অর্থ সংস্থান সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। এখানে আমাদের অর্থায়ন আছে, সে কারণে আমাদের উত্তর গ অর্থায়ন। আমাদের পরবর্তী এমসিকিউ যাই। আয় ও ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্যকে কি বলে? আচ্ছা, এটা একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল স্টেটমেন্ট এবং প্রশ্ন। এটাকে আয় ও ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্যকে আসলে কি বলে? এটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ বা নেট প্রেজেন্ট ভ্যালু। সম্পদ সর্বাধিকরণকে গাণিতিকভাবে এখানে আমরা বলি নিট বর্তমান মূল্য বা এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি, সেটা হচ্ছে আমার আয় ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্য। তাহলে আয় ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্যকে আমরা বলি সম্পদ সর্বাধিকরণ বা এনপিভি। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। ব্যবসায়ের একত্রীকরণ শুরু হয় কোন দশকে? আমরা আমাদের অ্যান্টিবায়োটিকে আমরা পেয়েছি যে আমাদের এই ব্যবসায়ের একত্রীকরণ কনসেপ্ট থেকে আমাদের একটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন দশকে ব্যবসায়ের একত্রীকরণ শুরু হয়, সেটা হচ্ছে 1890-এর দশকে। তো 19বিংশ শতাব্দীর শেষের দিকে ব্যবসায়ের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য একাধিক প্রতিষ্ঠান মিলে একটা প্রতিষ্ঠানে একীভূত হওয়ার যে ধারণাটা, সেটা হচ্ছে ব্যবসায়ের একীভূতকরণ বা একত্রীকরণ, যেটা 1890-এর দশকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাঝে শুরু হয় এবং এটি শুরু হয় হচ্ছে যুক্তরাষ্ট্রে। আমরা আমাদের পরবর্তী এবং এই অধ্যায়ের সর্বশেষ এমসিকিউটি সলভ করি, যে ব্যবসায়ের দৈনন্দিন কাজ হিসেবে বিবেচিত হয় কোনটি? অর্থায়ন সিদ্ধান্ত, মুনাফা বন্টন, বিনিয়োগ সিদ্ধান্ত, নাকি মূলধন গঠন? ব্যবসায়ের দৈনন্দিন কাজ হচ্ছে রেগুলার আইটেমস, যেমন ধরেন কাঁচামাল ক্রয় করা। সো এই ধরনের কাজকে আমরা বলি চলতি সম্পদ বা চলতি সিদ্ধান্ত, এবং যেহেতু আমরা অর্থ ব্যয় করি এটার জন্য, সে কারণে আমরা এটাকে বলতে পারি বিনিয়োগ সিদ্ধান্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থায়ন সিদ্ধান্ত, মুনাফা বন্টন। মুনাফা বন্টনের তো প্রশ্নই আসে না, কারণ এটা ব্যবসায়ের রেগুলার কোনো কাজ না, এটা বছরের শেষে মুনাফা বন্টন করা হয় বা হিসাবকালের শেষে মুনাফা বন্টন করা হয়। মূলধন গঠন করা হয় হচ্ছে ব্যবসায়ের শুরুতে, সো এটাও হওয়ার কোনো চান্স নেই। আমাদের অর্থায়ন সিদ্ধান্ত হয় হচ্ছে কখন? যখন আমরা শুরুতে কোনো প্রজেক্টের শুরুতে আমরা অর্থ সংগ্রহ করি, সেটা হচ্ছে আমাদের অর্থায়ন সিদ্ধান্ত। তো এটাও ব্যবসায়ের দৈনন্দিন কাজ হতে পারে না। তাহলে দৈনন্দিন কাজ কোনগুলা? যেগুলা রেগুলার করা হয়, ব্যয় করা হয়, যেগুলো বিভিন্ন পারচেজ করা হয় কাঁচামাল ক্রয়ের মতন, সেগুলো হচ্ছে ব্যবসায়ের বিনিয়োগ সিদ্ধান্ত বা চলতি ব্যয় সিদ্ধান্ত। তো ব্যবসায়ের দৈনন্দিন কাজ হিসেবে বিবেচিত হয় বিনিয়োগ সিদ্ধান্ত। তো আমাদের ব্যাংকিং, ফিনান্স ও ব্যাংকিং প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায়ের ধারণার জন্য এমসিকিউ। দ্যাটস অল ফর দ্যাট চ্যাপ্টার। ইনশাআল্লাহ উইল বি টেকিং ক্লাস ইন দ্য নেক্সট চ্যাপ্টার। এরকম আরো ইন্টারেক্টিভ ক্লাস পেতে যুক্ত থাকুন পাশকরির ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে।
গ্রুপের জয়েনিং লিঙ্ক পেয়ে যাবেন কমেন্টে। ধন্যবাদ।